একদিনে আরো ৩০ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৬০,০০০। বাজারে নেই স্বাস্থ্যবিধির বালাই, খানিক ব্যতিক্রম গণপরিবহন। অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী তোলা প্রতিশ্রুতি ভঙ্গে শামিল। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় ৩.৫ লাখ কোটি টাকা। এবং পাবনা ও মৌলভীবাজারে ২ পরিবারের ৫ জন খুন। দেখছেন এটিএন নিউজ এট 6-এ আপনাদের সাথে আছি আমি জান্নাতুল রাহা জাকিয়া। এতক্ষণ প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত এবং শুরুতে worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬৭,২৭,৫২৭ জন, সুস্থ হয়েছেন ৩২,৭০,০৩৩ জন এবং মৃতের সংখ্যা ৩,৯৩,৬৪৮ জন। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৬০,৩৯১, সুস্থ হয়েছেন ১২,৮০৪ জন এবং এই পর্যন্ত মৃতের সংখ্যা ৮১১ জন। দেশে করোনা আক্রান্ত হয়ে একদিনে আরও ৩০ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়ালো। ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ২,৮২৮ জন। এতে করে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬০,০০০ ছাড়িয়ে গেছে। শুক্রবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। হয়েছে ১৪,০৮৮টি, তাতে ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ২,৮২৮ জন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন। মৃত্যুতে যোগ হয়েছেন আরও ৩০ জন এবং এ পর্যন্ত মৃত্যু ৮১১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪%। কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না রাজধানীর কাঁচা বাজারগুলোতে। সামাজিক দূরত্ব বজায় রাখছেন না ক্রেতা বিক্রেতা কেউই। আর মাস্ক অনেকের গলায় ঝুললেও তার ব্যবহার খুব একটা চোখে পড়েনি। রাজধানীর কাঁচা বাজার ঘুরে শফিকুল হকের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, লোকে লোকারণ্য কাঁচা বাজার। কেউ বাজার করতে এসেছেন, কেউ দেখতে এসেছেন। কাঁচা বাজারগুলোতে এলে মনেই হবে না দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে প্রতিদিন। করোনা সংক্রমণ ঠেকাতে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখাই সবচেয়ে বড় উপায়, সেখানে একসঙ্গে একাধিক ক্রেতা ঘিরে রাখছেন বিক্রেতাকে। বেশিরভাগই দাঁড়াচ্ছেন একে অপরের শরীর স্পর্শ করে। মানে কি করব, সবাই তো আশেপাশে এসে দাঁড়ায় যায়। যারা সচেতন আছে তারা ভালো থাকবে, আর যারা সচেতন নাই তাদেরকে যদি হাজারও বলেন তাও কোনো কাজ হবে না। কেউ মানতেছে না। বাজার সিস্টেমটা যদি ফাঁকা ফাঁকা হতো তাহলে হয়তো মানা যেত। চাইলেও আমি নিজে ডিস্টেন্সটা মেনটেন করা সম্ভব না। এটা আমি জোর করে কাউকে করাতে পারবো না বা অন্য কেউ জোর করে করাতে পারবো না। আমি যতক্ষণ সচেতন না হব কেউ সচেতন করতে পারবে না। বাজারগুলোতে বাইরে হাত ধোয়ার ব্যবস্থাও আছে, কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়েও চোখে পড়েনি তার ব্যবহার। আর মাস্ক না পরার অজুহাত যেন তৈরি করে রেখেছেন ক্রেতা বিক্রেতা সবাই। খুলে ফেলাইছিল আপনার কেউ যে হিসাব করছে, তাহলে খুলে ফেলাইছে। মুখে মাস্কটা এই মাত্র খুলছি আর কি, ইয়া খাইছি তো পান খাইছি এর জন্য। মাস্ক ভাই কথা কইতে সমস্যা হইতা তো এই কারণে, নয় মাস্ক লাগাই রাখি আর কি। মাস্ক ছিল হঠাৎ করে পড়ে গেছে, মাস্ক আনতে ভুলে গেছে আর কি। কথা ঠিক মতো বলে বোঝা যায় না আর কি। কাস্টমার একটু ডাকতে হয়তো ভাই, এই জন্য একটু উঠাই নামাই। না হবে না, আল্লাহ ভরসা, করোনা হবে না। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকেই কাঁচা বাজারগুলোতে সচেতনতা নেই, অথচ এখান থেকে খুব সহজেই করোনার সংক্রমণ হতে পারে ব্যাপকভাবে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। করোনাকালে গণপরিবহন চালুর ১ সপ্তাহ পার হলো। শর্ত ছিল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই চলবে সব গণপরিবহন। সপ্তাহ শেষে সেই নির্দেশনার কতটুকু বাস্তবায়িত হলো জানাচ্ছেন সম্রাট আনোয়ার। মহামারী করোনার বিরুদ্ধে এভাবেই চলছে প্রতিরোধ।
যা দেখে মনে হতেই পারে মানুষ নয় বরং দুঃসময় চলছে করোনা ভাইরাসের। স্বাস্থ্যবিধির জন্য তো যতটুকু প্রয়োজনীয় করতেছি, চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে স্বাস্থ্য সুরক্ষা বলতে আছে কেবল শ্রমিকদের হাতে থাকা জীবাণুনাশক স্প্রের বোতল, তাও আবার সব গাড়িতে নেই। যাত্রী কম থাকায় হুড়োহুড়িও চোখে পড়ে খুব, যা স্বাভাবিকভাবেই আতঙ্কিত করে সচেতন যাত্রীদের। তারপরও সংক্রমণের ঝুঁকি নিয়েই সীমিত ব্যবস্থাপনায় নিজ গন্তব্যে চলছেন যাত্রীরা। 60% ভাড়া বেশি দিয়ে আমরা ডাবল সিট নিচ্ছি যাতে আমাদের নিরাপদ দূরত্বটা বজায় থাকে। করোনার ভয় নাই? করোনা অবশ্যই ভয় আছে, ভয় আছে, ভয় আছে, ভয় আছে, ভয় আছে। এতে কি আপনি নিরাপদ থাকবেন? ঘরে যা তো সেবাসি ঘরে যাওয়া ধুয়ে গেলে। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে তুলনামূলক ভালো ব্যবস্থাপনা, দেখে শুনে স্বস্তি পান যাত্রীরা। তবে স্বস্তি খোঁজা যাত্রীরা অন্যদের কতটুকু স্বস্তি দেন, যেখানে মাস্ক পরাটাই যেন অস্বস্তির। এদিকে ভাড়া বাড়লেও যাত্রী কম, ব্যবসায়িক লাভ ক্ষতির হিসেবে গরমিল। স্বাস্থ্য সুরক্ষা মেনে কতদিন যাত্রী পরিবহন করতে পারবেন তা নিয়েও শঙ্কায় পরিবহন সংশ্লিষ্টরা। 25 জন করে যাত্রী নেওয়ার নিয়ম, 25 জন তো আমরা পাইতেছি না, 10 জন 5 জন 7 জন নিয়ে যাইতেছি। মোটামুটি প্যাসেঞ্জার চালিয়ে বলতে আমাদের লসটা হইতো না, আমাদের তো লসটা আমরা কভার করতে পারবো না। তুলনামূলক ভালো স্বাস্থ্য সুরক্ষা রেলওয়েতে, তবে সেই সুরক্ষা যাত্রীরা কতদিন মানবেন আর রেল কর্তৃপক্ষই বা কতদিন রাখতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং অর্ধেক আসনের বেশি যাত্রী উঠানো প্রতিশ্রুতি ভঙ্গে শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সরকারি বাসভবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির অনলাইনে কোভিড-19 বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। বিভিন্ন সরকারি হাসপাতালে পাশাপাশি বেসরকারি হাসপাতালে করোনা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে গণমাধ্যমে রিপোর্ট আসছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার অনুরোধ করছি। প্লাজমা থেরাপি সব করোনা রোগীর জন্য নয়। চিকিৎসকরা বলছেন অক্সিজেন লেভেল একেবারে কমে যাওয়া বা আইসিইউতে থাকা রোগীদেরই শুধু প্লাজমা দেওয়া যেতে পারে। আবার অন্যদিকে করোনাজয়ী হলেই সবাই প্লাজমা ডোনার হতে পারবেন না। করোনা রোগী শনাক্ত হলেই পরিবারের সদস্যরা খোঁজ করছেন প্লাজমা ডোনারের, কিন্তু প্লাজমা কি সব রোগীকেই দেয়া যাবে? ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের প্রধান বলছেন নির্দিষ্ট 2 ধরনের রোগী ছাড়া প্লাজমা থেরাপি দেওয়ার প্রয়োজন নেই। অক্সিজেনের মাত্রা 93 কমে চলে আসছে, অর্থাৎ সিভিয়ারলি ইল কোভিড-19 দ্বারা আক্রান্ত যে ক্রাইটেরিয়া ওটাকে, অথবা আরেকটা নিয়ম আছে যে ক্রিটিক্যালি ইল, যেটা আইসিইউতে থাকলে এই সময় দেওয়া হচ্ছে, 2টা গ্রুপে ভাগ করে। অনেক রোগীর স্বজন অতি উৎসাহী হয়ে প্লাজমার খোঁজ শুরু করায় হযবরল অবস্থা দেখা দিয়েছে। এতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেমন প্লাজমা ডোনারদের উৎসাহী করছে, তেমনি তাদের বোঝাতে হচ্ছে রোগীর স্বজনদেরও। আমরা অনেকেই হয়তো জিনিসটা ভুল করছি যে আমরা কেবলমাত্র করোনা আক্রান্ত হয়েছে বা মানুষটা কিছুটা ক্রিটিক্যাল অবস্থায় গিয়েছে তার জন্যই প্লাজমার জন্য আমরা দৌড়াদৌড়ি করছি বা যোগাযোগ করছি বিভিন্ন জায়গায়। ব্যাপারটা কিন্তু এরকম না যে সব মানুষ প্লাজমা প্রয়োজন হবে, সবাই প্লাজমা পাবে। প্লাজমা থেরাপি কারা পাবে এই সংক্রান্ত যে গাইডলাইনটি এসেছে সেটাতে 5টা পয়েন্ট উল্লেখ আছে যে এই 5টা পয়েন্ট থাকলে তারা প্লাজমা নিতে পারবেন। তো বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন ডাক্তাররা এই 5টা পয়েন্ট না মেনেই তারা বিভিন্ন রোগীর লোককে তারা প্লাজমার জন্য রিকুইজিশন দিচ্ছেন। তো এটার জন্য আমাদের সমস্যা হচ্ছে, আমরা সঠিক ব্যক্তিদের আমরা প্লাজমা সরবরাহ করতে আমরা পারছি না। অনেকে বেশি প্লাজমা থেরাপি দিচ্ছেন, 2টা 3টা, আসলে বেশি দিলেও সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য কতখানি দেওয়া হবে সেটাও একটা 200 ml করে দিতে হবে একবার। কোনো বিশেষ প্রয়োজন যদি হয় তখন ট্রিটিং ফিজিশিয়ান বা কনসালটেন্ট নির্ধারণ করবে আর দরকার কিনা। ঠিক কাদের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা যাবে এটা নিয়েও সরকার বা WHO এর গাইডলাইন মানতে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তার হেপাটাইটিস বি, সি, HIV, ম্যালেরিয়া, সিফিলিস আছে কিনা, যেটা সেফ ব্লাডে পরীক্ষা করা হয়, এগুলো সব জায়গায় আমরাও করে থাকি, করার নিয়ম। এরপরে ওনার থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। তবে প্লাজমা দেওয়ার আগে অবশ্যই তার টাইটার দেখা হয়, কারণ টাইটারটা 1:160 হইলে ভালো ফল পাওয়া যাবে। এই যে নিয়মগুলো যদি আমরা মানি
এবং তার ডকুমেন্টেশনটা রাখতে হবে। এটা খুবই, যেটা এফডিও এবং WHO বলছে যে তার ডকুমেন্টেশনটা দেওয়ার আগে এবং দেওয়ার পরে ফলো আপ ডকুমেন্টেশন রাখতে হবে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। বাজেট প্রসঙ্গে জানাবো, চলতি বাজেটের চাইতে 5,000 কোটি টাকা বাড়ছে আগামী অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্য। প্রস্তাবিত বাজেটে 3,30,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডকে। কেমন হতে পারে এবারের কর কাঠামো, তা নিয়ে সাদাত হাবিবের সেতুর রিপোর্ট। চলতি অর্থ বছরে এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 3,25,000 কোটি টাকা, যা সংশোধন করে 3,05,000 কোটি টাকা করা হয়েছে। যদিও বিগত 10 মাসে আদায় হয়েছে 1,73,000 কোটি টাকা, ঘাটতি 1 লাখ কোটি টাকার বেশি। এমন বাস্তবতায় নিজের দ্বিতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। 5,60,000 কোটি টাকার বিশাল বাজেটে রাজস্ব বোর্ডের মাধ্যমে 3,30,000 কোটি টাকা আয় করতে চান অর্থমন্ত্রী। টার্গেট বাড়লেও ছাড়ের আভাসই বেশি। 5 বছর ধরে অপরিবর্তিত থাকা 2.5 লাখ টাকার করমুক্ত আয় সীমায় হাত দিতে আগ্রহী নয় সরকার। ব্যক্তিকরের পাশাপাশি দেশের সেবা ও শিল্প খাতকে স্বস্তি দিতে কর্পোরেট কর হারে 2.5% পর্যন্ত ছাড় আসতে পারে। আর প্রণোদনা প্যাকেজ ব্যাংক নির্ভর হওয়ায় ব্যাংকের কর্পোরেট ট্যাক্স কমাটাও স্বাভাবিক। কর হার হ্রাস করাটা ঠিক হবে না। এমনি রাজস্ব আসছে না, আবার হ্রাস করলে সেটা কি দিয়ে পূরণ করা হবে? সবচেয়ে আমাদের বেশি নজর দিতে হবে কিছু কিছু সেক্টর আছে যেটি করোনা ভাইরাস সংক্রমণ কালেও ভালো কাজ করছে, যেমন মোবাইল ফোন সেক্টর। তাছাড়া সিগারেট কোম্পানিগুলিও হয়তো আমরা যদি ভালো পলিসি করি তাহলে ভালো চলবে। শুল্ক আর ভ্যাট খাতে খুব বেশি পরিবর্তন আনার পরিকল্পনা নাই। শিল্প উৎপাদনে গতি ফেরাতে কাঁচামালের শুল্ক হার বাড়বে না। করোনাকালে স্বাভাবিকভাবেই ওষুধ শিল্পে ব্যবহৃত পণ্য ও মেডিকেল যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমতে পারে। তবে বিলাসবহুল আইটেম যেমন গাড়ি, ইলেকট্রনিক সামগ্রীর উপর শুল্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সরকারের সামনে ব্যাংকিং সিস্টেম থেকে যতটা সম্ভব লোন নিল, আরেকটা হইল যে আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার্স আছে তাদের সাথে এখনই আলোচনা চলছে এবং আলোচনা অব্যাহত রাখতে হবে। যাদের কাছ থেকে বাজেট সাপোর্টের প্রতিশ্রুতি পাওয়া গেছে অথবা পাওয়া যেতে পারে তাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের মূল এবার লক্ষ্য হওয়া উচিত যে কিভাবে আমরা এনফোর্স করতে পারি কর ফাঁকি, আমরা কিভাবে এনফোর্স করতে পারি যে প্রত্যক্ষ কর যেখানে দেওয়ার কথা সেটা ঠিকমতো আসছে কিনা, আমরা কিভাবে এনফোর্স করতে পারি যে টাকা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। লক্ষ্য অর্জনে মাঠ পর্যায়ে ভ্যাট আদায় বাড়াতে ফিসক্যাল ডিভাইস ইডিএফ এর মতো অটোমেশনে জোর দেওয়া আর রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সর্বোচ্চ সততার সাথে কাজ করার উপর বিশেষ জোর দিয়েছেন বিশ্লেষকরা। সাদাত হাবিব সেতু, এটিএন নিউজ, ঢাকা। নিউজ আর 6-এ আছে এই পর্যায়ে নিচ্ছে বাইজেস স্টিল বিরতি, এরপর আরো যা থাকছে। চলতি বছরে করোনা ভ্যাকসিন আনছে ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এবং মধ্যবর্তী ফসল তিল চাষে সফল নীলফামারী কৃষকরা। দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি নিউজ আর 6-এ। অন্যান্য খবরে যাবার আগে প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। একদিনে আরও 30 জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো 60,000। বাজারে নেই স্বাস্থ্যবিধির বালাই, খানিক ব্যতিক্রম গণপরিবহন। অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী তোলা প্রতিশ্রুতি ভঙ্গে শামিল। বাজেটে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা প্রায় 3.5 লাখ কোটি টাকা। এবং পাবনা ও মৌলভীবাজারে 2 পরিবারের 5 জন খুন।
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়দের খবর পেয়ে মা জায়েদা খাতুন ও মেয়ে ইয়াসমিন বেগমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায় সকালে ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা ডাকাডাকি করে। পরে ঘরের ভেতরে ঢুকে মা ও মেয়ের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ জানায় 1 বছর আগে ইয়াসমিনের সঙ্গে তার স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়। পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। করোনা আক্রান্ত অবস্থায় স্ট্রোক করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। আগামী 48 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। এর আগে শুক্রবার ভোরে স্ট্রোকে আক্রান্ত হন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। পরে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়। শারীরিক দুর্বলতা নিয়ে গত 1 জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনা ভাইরাস পজিটিভ আসে। ওনার হিমোডাইনামিক্যালি ব্লাড প্রেশার এই সবগুলো স্থিতিশীল আছে। আমরা আশা করছি যে নিবিড় পরিচর্যাতে আরও 48 ঘন্টা থাকার পরে ওনাকে আমরা আবার অ্যাসেস করতে পারবো যে কি কতটা উন্নতি হলো, কোন পরিবর্তন হলো কিনা আমরা দেখা যাক। আমরা পরবর্তীতে সিটি স্ক্যান করে পরবর্তীতে পদক্ষেপ নিতে হবে। অপারেশন চলাকালীন সময়ে একাধিকবার মাননীয় প্রধানমন্ত্রী যোগাযোগ করেছেন এবং অপারেশনের শেষে মাননীয় প্রধানমন্ত্রী যিনি ডক্টর রাজিউল হক ওনার সাথে কথা বলেছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমার বাবার চিকিৎসার জন্য উনি তো প্রথম থেকেই সব কিছু করছেন, ভবিষ্যতেও করা হবে। আমরা ওনার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা করোনা ভ্যাকসিন আবিষ্কারে সফল হলে প্রথম ধাপেই 2 বিলিয়ন বা 200 কোটি ডোজ বানাবে ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা। ভ্যাকসিন উৎপাদনের জন্য সম্প্রতি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে $750 মিলিয়ন চুক্তি করেছে সংস্থাটি। এরপর অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ জানিয়েছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে 100 কোটি ভ্যাকসিন সরবরাহের জন্য পৃথিবীর অন্যতম বৃহৎ ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গেও চুক্তি করছে তারা। চলতি বছরের মধ্যে 40 কোটি ডোজ ভ্যাকসিন বাজারে ছাড়া সম্ভব হবে বলে প্রত্যাশা করছে ব্রিটিশ প্রতিষ্ঠানটি। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। চাষের খরচ ও রোগবালাই কম এবং তেমন পরিচর্যা করতে হয় না বলে নীলফামারীতে বাড়ছে তিল চাষ। আলু ও আমনের মধ্যবর্তী ফসল হিসেবে তিল চাষে সচ্ছল হচ্ছেন কৃষকরা। সাদ্দাম আলীর ছবিতে নীলফামারী প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুনের রিপোর্ট। দেশে তিলের চাষ তুলনামূলকভাবে কমে গেলেও উত্তরের জেলা নীলফামারীর বেশ কিছু কৃষক এখনও এ ফসলের চাষ করছেন। এদেরই একজন সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের কৃষক আশরাফুল ইসলাম। গত 3 বছর ধরে কোনো রাসায়নিক সার ছাড়াই তিল চাষ করছেন তিনি। যে বীজটা আমরা সেটাই এটাই যথেষ্ট পরিমাণ, তিলে কোনো সার লাগে না, কোনো গোবর লাগে না। আলু তোলার পর আমন চাষের আগে প্রতি জমিতে বাড়ি তিল 2 ও 4 চাষ করেন এখানকার কৃষকেরা। বীজ ছিটানোর পর মাত্র 3 মাসের মধ্যেই ফসল ঘরে তুলতে পারেন কৃষকরা। জমিতে আলু করার পরে মনে করেন হেতু পর্যন্ত বিপরীত থাকে, অল্প সময়ের ভিতরে তিলের আবাদটা হয়। পাতাটা ঝরে জমিনের শক্তি হয়, আমনের ফসলে জমিনের ফসল ভালো হয়। কৃষি কর্মকর্তারা বলছেন একদিকে তিল চাষ করে কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি এই ফসল চাষ করে একই সাথে মাটির উর্বরতা বাড়াচ্ছেন। এই লিগুমিনিসি গোত্রের উদ্ভিদের শিকড়ের মধ্যে এক ধরনের নোডিউল বা নাইট্রোজেন গুটি থাকে, যেটির মাধ্যমে বাতাস থেকে সেই গাছটি নাইট্রোজেন সংযোজিত করে জমিতে দিয়ে যায়। এরপরে তিল চাষ করার ফলে দেখা যায় যে তিলের পাতা অনবরত জমিতে পড়ে যায়। এর ফলে দেখা যায় যে জৈব পদার্থ যোগ হয় জমির মধ্যে। নীলফামারীর জমিতে শতকরা 1 ভাগের নিচে হচ্ছে জৈব পদার্থ আছে। এক্সপেক্টেড জৈব পদার্থের পরিমাণ দরকার হয় আদর্শ মাটির জন্য 5 ভাগ। তো এই যে বাড়তি জৈব পদার্থ তিল থেকে ক্রমাগত যোগ হয় মাটিতে এবং যার কারণে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। মিল্লাদুর রহমান মামুন,
এটিএন নিউজ, নীলফামারী। পাবনার মধ্য শহরের একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তার স্ত্রী কন্যার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের হত্যা করা হয়েছে বলে জানালেও কী কারণে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার দুপুরে শহরের দক্ষিণ রাঘবপুর এলাকার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এই বাড়ি থেকে দুর্গন্ধ পাওয়ায় খোঁজ নিতে আসেন প্রতিবেশীরা। কারো সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দিলে বাড়িটির তালা ভেঙে একই পরিবারের 3 জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ছুটে আসেন স্বজনরাও। পুরনো এই দ্বিতল বাড়িটির নিচতলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার, স্ত্রী সুম্মা খাতুন ও পাবনা কালেক্টরেট স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী মেয়ে সানজিদাকে নিয়ে ভাড়া থাকতেন। প্রতিবেশীরা জানান, আব্দুল জব্বারের সাথে কারো বিরোধ ছিল না। তাদের এমন নৃশংস হত্যায় হতভম্ব হয়ে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা। আমার বোন ভগ্নপতি এদের 2 দিন পরে আমাদের বাসাতে গেছিল। বাসায় থেকে আসার পরে আর শনিবার দিনকে আসছে বিকেলে। শনিবারে আসার পর থেকে আর আমাদের সাথে যোগাযোগ হয়নি। পুলিশ ধারণা করছে নিহতদের শ্বাসরোধে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। খুনিরা বাড়িতে লুটপাটও চালিয়েছে বলে ধারণা প্রতিবেশীদের। ওরা খুব ভালো এবং নিরীহ মানুষ ছিল। আশপাশে কারোর সঙ্গে ওনাদের কোনো দ্বন্দ্ব নাই। অফিস করতো, সকালে হাঁটাহাঁটি করতো। এই তা তো অবশ্যই আমরা তো আতঙ্কের মধ্যেই আছি। এরকম একটা ঘটনা ঘটে গেল, এই প্রতিকার অবশ্যই হওয়া দরকার। ঘটনার পর বাড়ি থেকে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে পুলিশ, সিআইডি ও পিবিআই। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশের ফরেনসিক বিভাগও। তিনটা ডেড বডি এখানে রয়েছে। তা আমরা প্রাথমিক তদন্তে আমরা যেটা ধারণা করছি সেটা হলো তাদেরকে খুন করা হয়েছে। ডেড বডিটা 3 থেকে 4 দিন পুরানো এবং ইতিমধ্যেই ডেড বডি থেকে কিছুটা সে ডিকম্পোস্ট হয়েছে। হত্যাকাণ্ডের এই ঘটনায় পাবনা সদর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। নিউজের 6 এ পর্যায়ে আবারও সময় হলো বাজে স্টিল বিরতি নেওয়ার। এরপর আরো যা থাকছে। বিক্ষোভে বাধা দেয় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা এবং জুলাইয়ে মাঠে ফিরতে পারে দেশের ফুটবল, আশাবাদ বাফুফের। স্বাগত নিউজ এট 6-এ। মুক্তিযুদ্ধের সংগঠক ও সর্বদলীয় সংগ্রাম পরিষদের শেরপুর অঞ্চলের সদস্য ভাষা সৈনিক আব্দুর রশিদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। সকালে ভাষা সৈনিক আব্দুর রশিদের কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা। এছাড়া শহরের তেরা বাজার মাদ্রাসায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আব্দুর রশিদ 1954 সালে যুক্তফ্রন্ট, 62 শিক্ষা কমিশন আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধে সক্রিয় অবদান রাখেন। 2014 সালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান তিনি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেয় ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন বিক্ষোভকারীরা ও আমেরিকান সিভিল রাইটস গ্রুপ। মামলায় আসামি করা হয়েছে ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ও কেন্দ্রীয় সরকারের অন্যান্য কর্মকর্তাদের। মামলার নথিতে বলা হয়, সংখ্যালঘিষ্ঠ কৃষ্ণাঙ্গদের পুলিশি নির্যাতনের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ ঠেকাতে সহিংসতার আশ্রয় নেয় মার্কিন প্রেসিডেন্ট ও অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। সোমবার বল প্রয়োগের মাধ্যমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে আইন শৃঙ্খলা বাহিনী। তার ঠিক পরেই সেন্ট জনসের সমাধিসৌধ পরিদর্শনে যান ট্রাম্প। এই ঘটনায় আইন প্রণেতারা সহ ট্রাম্পের কড়া সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। তার সমালোচনা করেন বেশ কিছু আইন প্রণেতা ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস।
যুক্তরাষ্ট্র জুড়ে চলমান বিক্ষোভ দমনে সেনাবাহিনীকে ব্যবহারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন আরও একজন প্রবীণ সাবেক সেনা কর্মকর্তা। সাবেক জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেমসি ট্রাম্পের এই মন্তব্যকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। ন্যাশনাল রেডিওর সঙ্গে সাক্ষাৎকারে কথা বলেন তিনি। এর আগে পেন্টাগনের সাবেক প্রধান নৌবাহিনীর সাবেক জেনারেল জিম ম্যাটিস মন্তব্য করেন, ইচ্ছাকৃতভাবে জাতীয় দ্বিধা বিভক্ত করছেন ট্রাম্প। একই ইস্যুতে এর আগে কথা বলেছেন বর্তমান ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীরা। নিরস্ত্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার অভিযোগে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে পুরো যুক্তরাষ্ট্রে। এমনকি বাদ যায়নি ওয়াশিংটন ডিসিও। খোদ হোয়াইট হাউসের সামনে রাস্তায় হয়েছে বিক্ষোভ। চলতি সপ্তাহের শেষে প্রধান শহরগুলোতে আয়োজিত ব্ল্যাক লাইফ ম্যাটার্স বিক্ষোভে অংশ না নিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন, সমাবেশ না করেও অন্য কোনোভাবে ক্ষোভ প্রকাশ করা যায়। করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকির কারণ দেখিয়ে ইতিমধ্যেই সেখানে এ ধরনের সমাবেশ বন্ধে আদালতে শরণাপন্ন হয়েছে নিউ সাউথ ওয়েলস প্রদেশের সরকার। উদ্যোক্তারা বলছেন, সিডনি, মেলবোর্ন ও অস্ট্রেলিয়ার অন্যান্য শহরে এই ধরনের সমাবেশে অংশ নেবেন হাজার হাজার মানুষ। পুলিশি হেফাজতে আদিবাসীদের মৃত্যুর প্রতিবাদ জানাতেই এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। অস্ট্রেলিয়ায় 1991 সাল থেকে পুলিশি হেফাজতে এই পর্যন্ত 432 জনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিলেও এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি তার সুপারিশ। নিষেধাজ্ঞা অমান্য করে হংকংয়ের তিয়ান আনমেন স্কোয়ারের হত্যাযজ্ঞের বর্ষপূর্তি উদযাপন করেছে হাজারো মানুষ। বৃহস্পতিবার এই সমাবেশে ভিক্টোরিয়া পার্কে জড়ো হওয়া জনতার প্রত্যেকের হাতে ছিল মোমবাতি। এক সময়ে তাদের কণ্ঠে উচ্চারিত হয়, হংকংকে স্বাধীন করো, মুক্তির জন্য যুদ্ধ করো। যদি করোনা ভাইরাস মহামারীর কারণে হংকংয়ে 8 জনের বেশি একসঙ্গে জড়ো হওয়া নিষেধ, তবুও ভিক্টোরিয়া পার্কের সমাবেশে কোনো বাধা দেয়নি পুলিশ। তবে ভিক্টোরিয়া পার্কে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কোনো সংঘর্ষ না হলেও মংকক জেলায় বিক্ষোভকারীরা রাস্তা আটকানোর চেষ্টা করলে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এছাড়া জেলাটির বিভিন্ন শপিং মলের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। বিশ্লেষকরা বলছেন, হংকংয়ের বিক্ষোভ দমনে যে নতুন জাতীয় নিরাপত্তা আইন হতে যাচ্ছে তার বিরুদ্ধেও পরোক্ষভাবে প্রতিবাদ জানানো হয় এই সমাবেশের মাধ্যমে। খেলার খবর। করোনায় স্থগিত হওয়া নারী ফুটবল লীগ, বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে এই বছরে আয়োজন করতে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পরিস্থিতি স্বাভাবিক হলে জুলাইয়ে মাঠে ফিরতে পারে ফুটবল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পরবর্তী বোর্ড মিটিংয়ে, বললেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। আমরা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ অ্যাবান্ডন করা, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ যেটা দলবদল চলছিল সেটা অ্যাবান্ডন করা হয়েছে। আর এর বাইরে আমরা 3টা খেলা আসলে মার্চ মাসে পোস্টপন করে স্থগিত করি। তার মধ্যে রয়েছে আমাদের ওমেন্স ফুটবল লিগ এবং আমাদের বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের মূল পর্বের খেলা এবং আমাদের জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের মূল পর্বের খেলা। তো এই খেলাগুলো আয়োজনের ব্যাপারে বাফুফে বোর্ডের লাস্ট মিটিংয়ে একটি নীতিগত ডিসিশন ছিল যে আমরা আসলে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে হয়তোবা আগস্ট, সেপ্টেম্বর বা জুলাই আগস্ট মাসে সেই খেলাগুলো আয়োজন করা যায় কিনা। তো আমরা আমাদের বোর্ড মিটিংয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা পুনরায় এগুলো উঠাবো এবং আমাদের বোর্ড মিটিংয়ে আসলে এই বিষয়গুলো সম্পর্কে ডিসিশন হবে। আমাদেরকে আমাদের পরবর্তী বোর্ড মিটিং পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। বাট বাফুফের অবশ্যই ইচ্ছা রয়েছে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের নারী ফুটবল লিগ, আমাদের বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের মূল পর্বগুলো আয়োজন করা। নিরপেক্ষ ভেন্যুতে এএফসি কাপের পরবর্তী ম্যাচগুলো আয়োজনের সম্মতি জানিয়েছে ক্লাবগুলো। করোনার কারণে স্থগিত এএফসি কাপের বাকি ম্যাচগুলোর ভাগ্য নির্ধারণে ভার্চুয়াল সভা করে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি। শুক্রবার এএফসি কাপে অংশ নেওয়া দক্ষিণ এশিয়ার 3 দেশ বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের ক্লাবগুলোর প্রতিনিধি এবং সেই দেশের ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা এই সভায় উপস্থিত ছিলেন। সভায় বাকি ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের বিষয়ে মত দিয়েছে বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের ক্লাবগুলো। সভায় মালয়েশিয়া ম্যাচগুলো আয়োজন করা নিয়েও আলোচনা হয়। এই সভায় আলোচনা পর্যালোচনা করে আগামী 3 সপ্তাহের মধ্যে একটা সিদ্ধান্ত জানিয়ে দেবে এএফসি। কারণ 2020 সালে এএফসি কাপ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে চায় এএফসি। ভারতের ঘরোয়া দলের কোচ হিসেবে নিযুক্ত হলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক কোচ আঞ্জু জৈন।
টি-20 বিশ্বকাপে ভরাডুবির পরেই শোনা যাচ্ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচিং প্যানেলে পরিবর্তন আসবে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বোর্ডের এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই নিশ্চিত হয়ে গেল আঞ্জু জৈন আর থাকছেন না বাংলাদেশ নারী দলের দায়িত্বে। কেননা এরই মধ্যে ভারতের ঘরোয়া দল বারোটা নারী ক্রিকেট দলের সঙ্গে চুক্তি করে ফেলেছেন তিনি। আর এই দলের সহকারী কোচের দায়িত্ব নিচ্ছেন দেবিকা পালশিখার। তিনিও আঞ্জুর সঙ্গে বাংলাদেশ নারী দলেরও সহকারী কোচ ছিলেন। টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বারোটায় যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছেন খোদ আঞ্জুই। বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে 2018 থেকে চলতি বছরের টি-20 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন আঞ্জু। পর্তুগালের ক্লাব বেনফিকার টিম বাসে হামলা করেছে একদল দুষ্কৃতকারী। আহত হয়েছেন দুজন ফুটবলার। দর্শকবিহীন স্টেডিয়ামে ম্যাচ শেষে ফেরার সময় হামলার শিকার হয় পর্তুগালের ক্লাব বেনফিকা। একদল দুষ্কৃতিকারী পাথর ও শার্পনেল নিক্ষেপ করে ক্লাবটির টিম বাস লক্ষ্য করে। এতে আহত হয়েছেন বেনফিকার 2 ফুটবলার। আহত 2 খেলোয়াড় হলেন জার্মানির হুলিয়ান ওয়েগেল এবং সার্বিয়ার আন্দ্রিজা জিভকোভিচ। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর 4 জুন বৃহস্পতিবার পুনরায় শুরু হয় পর্তুগালের শীর্ষ ফুটবল প্রিমিয়ার লিগ। ওই দিন তেন্দুলার বিপক্ষে ঘরে মাঠে গোলশূন্য ড্র করে বেনফিকা। ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে ট্রেনিং গ্রাউন্ডে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। ড্র করলেও পর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকা 25 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে। প্রতি ম্যাচে 5 জন বদলি খেলোয়াড় নামানোর অনুমোদন পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। এই নতুন নিয়ম চালু হবে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো থেকে। করোনা ভাইরাসের কারণে একের পর এক নিয়ম পাল্টে যাচ্ছে ক্রীড়াঙ্গনে। ইপিএলেও পরিবর্তন এসেছে। এখন থেকে প্রতিটি ম্যাচে 5 জন বদলি খেলোয়াড় নামাতে পারবে দলগুলো। আগে প্রতিটি ম্যাচে ক্লাবগুলো 7 জন বদলি খেলোয়াড় রাখার নিয়ম ছিল। তবে এখন থেকে 9 জন বদলি খেলোয়াড় রাখা যাবে। ব্যস্ত সময়সূচিতে খেলোয়াড়দের সুরক্ষায় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে এই নতুন নিয়ম চালুর অনুমোদন দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। করোনার কারণে 13ই মার্চ স্থগিত হয় ইপিএল। 3 মাস পর 17 জুন থেকে আবারও শুরু হচ্ছে 2019-20 মৌসুমের প্রিমিয়ার লিগ। তবে স্বাস্থ্য নিরাপত্তার কারণে বাকি ম্যাচগুলো হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ইনজুরিতে পড়েছেন জুভেন্টাস স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন। মৌসুম আবার শুরু করার আগে একটা ধাক্কা খেল জুভেন্টাস। দলের অনুশীলনের সময় পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন হিগুয়েন। তার চোটের বিষয়টি টুইট করে জানায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। 32 বছর বয়সী ফরওয়ার্ডকে তাই কোপা ইতালিয়ার সেমিফাইনালের ফিরতি লেগে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আগামী 12 জুন নিজেদের মাঠে এসি মিলানের বিপক্ষে হবে ম্যাচটি। গত ফেব্রুয়ারির প্রথম লেগের ম্যাচটি 1-1 ড্র হয়েছিল। এদিকে করোনা ভাইরাসের কারণে প্রায় 3 মাস স্থগিতের পর দর্শক শূন্য মাঠে আগামী 22 জুন ফিরবে ইতালিয়ান লিগ সেরিয়া। আর 17 জুন হবে কোপা ইতালিয়ার ফাইনাল। চলতি মৌসুমে 23 ম্যাচে 5 গোল করেছেন হিগুয়েন। করোনা ভাইরাসে টেস্টে বদলি খেলোয়াড়ের কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অফ স্পেশাল প্রজেক্টস স্টিভ এলওয়ার্থি। মাথায় আঘাত লাগলে টেস্ট ক্রিকেট খেলোয়াড় বদলের নিয়ম চালু রয়েছে। গত বছরে অ্যাশেজে প্রথমবার ক্রিকেটে বদলি খেলোয়াড় নামানো হয়েছে। করোনা ভাইরাসও এমন নিয়ম চালু হতে পারে। টেস্ট ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড় করোনা পজিটিভ হলে তার বদলি নামানোর আলোচনা চলছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে। গত বছর আইসিসির অনুমোদন পাওয়া কনকাশন সাবের আদলে হতে পারে কোভিড-19 সাব। ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান আর বোলারের বদলে বোলার নামানোর সুযোগ থাকতে পারে। ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ দিয়ে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আয়োজক ইংল্যান্ড এই কারণেই করোনা সাব নিয়ে বেশি ভাবছে। বিশেষ করে টেস্ট ম্যাচে এই নিয়ম চালুর জন্য আইসিসিকে অনুরোধ করছে ইসিবি। দর্শক, শেষ করব নিউজ এট 6। তার আগে এক নজরে জানিয়ে দিচ্ছি প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। একদিনে আরো 30 জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো 60,000। বাজারে নেই স্বাস্থ্যবিধির বালাই, খানিক ব্যতিক্রম গণপরিবহন। অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী তোলা প্রতিশ্রুতি ভঙ্গে শামিল। বাজেটে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা প্রায় 3.5 লাখ কোটি টাকা।
পাবনা ও মৌলভীবাজারে 2 পরিবারের 5 জন খুন। চলতি বছরেই করোনা ভ্যাকসিন আনছে ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। মধ্যবর্তী ফসল তিল চাষে সফল নীলফামারীর কৃষকরা। বিক্ষোভে বাধা দেয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা। এবং জুলাইয়ে মাঠে ফিরতে পারে দেশের ফুটবল, আশাবাদ বাফুফে। এ ছিল নিউজ এট 6। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START+AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।